নমস্কার। আজকে একেবারে নতুন, একদম নতুন ধরনের একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আসতে চাইছি। বিষয়টা অবশ্যই ইতিহাসের। আমি ইতিহাসেরই লোক, ইতিহাসেরই মাস্টারমশাই। ইতিহাস এমন একটা বিষয়, যে বিষয়টা নিয়ে ঐক্যমতে পৌঁছানোটা একেবারেই অসম্ভব। যদিও ইতিহাসকে আমরা সমাজবিজ্ঞান বলি, অর্থাৎ ইতিহাস এমন একটা সাবজেক্ট যেটা প্রতিষ্ঠিত করতে গেলে আপনাকে যথেষ্ট তথ্য, যুক্তিসঙ্গত মতামতের প্রয়োজন আছে এবং প্রত্যেকটা যুক্তির পেছনে আপনার তথ্য থাকতে হবে, তত্ত্ব থাকতে হবে। তা না হলে সেটা ইতিহাস হতে পারে না। আর ইতিহাস এমন একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, আমরা দেখেছি বিভিন্ন সময়ে, বিশেষ করে বিশ্বের সমস্ত শাসক দলরাই যারা যখন যেখানে যেভাবে ক্ষমতায় আসছেন, তার ইতিহাসকে নিজেদের মতো করে, নিজেদের ভাষায়, নিজেদের ভাবে লিখবার চেষ্টা করেছেন। সুতরাং প্রকৃত ইতিহাস আবার বলছি, প্রকৃত ইতিহাস বারবার বিকৃত হয়েছে এবং এই বিকৃতায়ন, হ্যাঁ, যারা করে, তারা খুব ভেবে চিন্তেই করে। এই ভাবনা চিন্তার মধ্যেই ইতিহাস বিকৃতায়নের মধ্য দিয়ে পারস্পরিক সামাজিক সম্পর্কগুলোকে একেবারে বিনষ্ট করে দেবার চেষ্টা চালানো হয়। বেশ কয়েকদিন থেকে দেখছি, যদি এটা বহু পুরনো ধারণা, নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধ্বংস করবার যে বিষয়টা, সেটা নিয়ে সরাসরি বখতিয়ার খলজিকে অনেকে দায়ী করেন। কিন্তু বাস্তবে ইতিহাসের যে তথ্যগুলো আমাদের হাতের সামনে রয়েছে, সেটা সত্যি কতটা? এই বখতিয়ার খলজি বঙ্গ আক্রমণ করেছেন, এটা সঠিক। কেউ বলছেন তিনি 18 জন অশ্বারোহী, 17+3 18 জন অশ্বারোহী নিয়ে তিনি লক্ষণ সেনের বাংলা আক্রমণ করেছেন, বাংলার জয়লাভ করেছেন। এই তথ্যটা সত্যি তার 18 জন সেনাবাহিনী ছিল, নাকি তার পিছনে আরো অনেক বেশি বড় বাহিনী ছিল, এটাও কিন্তু ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত রয়েছে। এবার যেহেতু বিষয়টা নালন্দা বিশ্ববিদ্যালয়, নালন্দা আমাদের প্রাচীন ভারতের একের নো ডাউট সন্দেহাতীত ভাবে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান, যার বিশ্বজুড়ে যার সুনাম ছিল, বিশ্বজুড়ে তার যার খ্যাতি ছিল। বিশেষ করে বৌদ্ধ সন্ন্যাসীদের ক্ষেত্রে, বৌদ্ধ শিক্ষার্থীদের ক্ষেত্রে নালন্দা ছিল গোটা বিশ্বের প্রাণকেন্দ্র। তাছাড়াও নালন্দায় শিক্ষার্জন করবার জন্য বিভিন্ন ভাষা, বিজ্ঞান, সাহিত্য চর্চা, ধর্মচর্চা সব কিছুর একটা অফুরন্ত ভাণ্ডার ছিল। সুতরাং যিনি বা যে শাসক, জেনে বুঝেই হোক, না জেনে বুঝেই হোক, এটাকে ধ্বংস করবেন, ধ্বংস করার জন্য দায়ী থাকবেন, তাকে ইতিহাস কখনো ক্ষমা করে না, করতে পারে না। কিন্তু আমরা দেখেছি একটা বিশেষ অংশ ইতিহাসের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে, সেগুলোকে অ্যাভয়েড করে, সেগুলোকে এড়িয়ে চলে, শুধুমাত্র বখতিয়ার খলজিকে দায়ী করবার প্রবণতা দেখেন। বখতিয়ার খলজির বাংলা আগমন আর নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসের সময় এর মধ্যে যে কতটা ফারাক রয়েছে, আমরা সেটা আজকে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে আলোচনা করবার চেষ্টা করব। ধন্যবাদ দর্শক যারা শুনছেন, তাদের প্রতি আমার একটা বিনীত নিবেদন, সমস্তটাই শুনবেন। শোনার পর যদি মনে হয় কোথাও অনৈতিহাসিক তথ্যের অবতারণা করা হয়েছে, আপনারা আমাকে উপদেশ দেবেন, সাজেশন দেবেন। আমি আমার নেক্সট ভিডিওতে সেটা নিশ্চয়ই আপনার নাম, আপনার মতামত তুলে ধরে আলোচনা করবার চেষ্টা করব। এবার আসছি, যে বখতিয়ার খলজি বাংলা বিজয় করেছিলেন 1204 খ্রিস্টাব্দে। মনে রাখতে হবে আমাদের প্রথম পয়েন্টস, বখতিয়ার খলজি বাংলা বিজয় করেছিলেন 1204 খ্রিস্টাব্দে। তখন বাংলার শাসক ছিলেন লক্ষণ সেন। সেন বংশের শাসন নিম্নবর্ণের হিন্দু এবং বৌদ্ধদের জন্য মোটেই সুখকর ছিল না। এটা তৎকালীন বাংলার সামাজিক ইতিহাস যারা জানেন, যারা সামাজিক ইতিহাস লিখেছেন, সেই ঐতিহাসিকরা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। ঠিক এইরকম পরিস্থিতিতে যখন বখতিয়ার খলজির আক্রমণ ঘটে বাংলায়, তখন কিন্তু পরোক্ষভাবে ঐতিহাসিক তথ্য রয়েছে যে বৌদ্ধদের একটা কি বলবো নীরব সমর্থনও ছিল। তারা সরাসরি বখতিয়ার খলজির বিরোধিতায় যায়নি। এবং লক্ষণ সেন পালিয়ে যাওয়ার পর বাংলায় প্রথম মুসলিম শাসনের সূত্রপাত ঘটছে, এরকমটা অনেক ঐতিহাসিক মনে করছেন। এবং এই যে মান্যতা,
এই মান্যতাকে কেন্দ্র করে বেশ কিছু ঐতিহাসিক বখতিয়ার খলজির উপর বেশ কিছু অভিযোগ উত্থাপন করেছেন। তার প্রথম উল্লেখযোগ্য অভিযোগ হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস। এবার আমরা দেখতে চাই ইতিহাস কি বলছে, আদৌ সঠিক ইতিহাস কি বলছে বখতিয়ার খলজি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করবার জন্য এক এবং একমাত্র দায়ী? কি বলছে ইতিহাস? কিছু কিছু ঐতিহাসিক মনে করছেন যে বখতিয়ার খলজির উপর অদন্তপুরী মঠ সেটা আক্রমণের দায় চাপানো যায়, যেটা নালন্দা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে মগধে অবস্থিত। মনে রাখবেন, নালন্দা থেকে 10 কিলোমিটার দূরে মগধে অবস্থিত। যদিও এই অদন্তপুরী আক্রমণের কারণ হিসাবে ঐতিহাসিকরা বখতিয়ার খলজির ভুল ধারণাকে দায়ী করেছিলেন। অর্থাৎ অদন্তপুরী এমন ভাবে প্রাচীর বেষ্টিত ছিল যে প্রাচীর বেষ্টিত বিষয়গুলো সেনাবাহিনীর শিবির বলে মনে করা হতো বা এরকমটা থাকতো। সুতরাং বখতিয়ার খলজির এই আক্রমণের পেছনে কিছু কিছু ঐতিহাসিক তার এই ভ্রান্ত ধারণা সেনা শিবির হিসাবে অদন্তপুরীকে ট্রিট করা এটাকেই দায়ী করেছেন। তবে মজার বিষয় কি জানেন? এটাও জানতে হবে। মজার বিষয় হলো বখতিয়ার খলজিকে অদন্তপুরী আক্রমণ করবার আমন্ত্রণ জানিয়েছেন স্থানীয় মানুষেরা। এই কথাগুলো অনেক যারা ভিডিও করেন, যারা ইউটিউবার, তারা কিন্তু স্বীকার করেন, এক পেশে কথা বলেন, এক পেশে ইতিহাস চর্চা করার চেষ্টা করেন। স্থানীয়রাই বখতিয়ার খলজিকে অদন্তপুরী আক্রমণ করবার আমন্ত্রণ জানিয়েছেন। এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য উদাহরণ পণ্ডিত কুলাচার্য জ্ঞানানশ্রী। পণ্ডিত কুলাচার্য জ্ঞানানশ্রী তারা ভাদ্র কল্পদ্রুম বইটার নাম বলছি, তার ভাদ্র কল্পদ্রুমে লেখেন যে কথাটা, তিনি কি বলেছেন? বৌদ্ধ ভিক্ষু এবং পণ্ডিতদের মধ্যে কলহ চলছিল, বিবাদ চলছিল। তা এমনই তীব্র ছিল, তাদের এক পক্ষ তুর্কি আক্রমণকারীদের তাদের এখানে আক্রমণ চালাবার জন্য প্রতিনিধি দ্বারা আমন্ত্রণ পাঠায়। মাফ করবেন, এটা আমার নিজস্ব কোনো তথ্য নয়, এই তথ্য দিয়েছেন পণ্ডিত কুলাচার্য জ্ঞানানশ্রী, তারা ভাদ্র কল্পদ্রুম গ্রন্থ নামক বইটিতে এই তথ্য রয়েছে। এবং শুধু তাই নয়, বখতিয়ার খলজি যখন ওই লক্ষণ সেনের নদী আক্রমণ করেছিলেন, এই মজার কথাটা আমি প্রথমেই বলছি যে বখতিয়ার খলজির বঙ্গ আক্রমণে নিম্নবর্ণের হিন্দুদের কথা আমি ক্ষেত্রে বলছি না, তাদের কি সমর্থন ছিল কি ছিল না এই তথ্যটা আমার কাছে এই মুহূর্তে নেই। তবে নদী আক্রমণের সময় অনেক বৌদ্ধ ভিক্ষু বখতিয়ার খলজির হয়ে গুপ্তচর বৃত্তি করেছিলেন। হঠাৎ করে একটা বাংলার ভৌগোলিক পরিবেশ, বাংলার ভৌগোলিক সীমানা সম্পর্কে যার কোনো ধারণা নেই, তিনি হঠাৎ করে লক্ষণ সেনের উপর আক্রমণ আনলেন, এটা হতে পারে না। এটাই এই জন্য বলছি, অনেক বৌদ্ধ ভিক্ষুকও লক্ষণ সেন বখতিয়ার খলজিকে নদী আক্রমণের সাহায্যে গুপ্তচর বৃত্তি বা পেশা গ্রহণ করেছিলেন। এবার ঐতিহাসিক মিনহাজ সিরাজ তার লেখায় রচনায় আমরা দেখছি অদন্তপুরে একটা শিক্ষাপীঠ ছিল, সেখানে হয়তো বখতিয়ার খলজি আক্রমণ করেছেন। তার আক্রমণের কারণ ছিল আমি যেটা প্রথমেই বলেছি, সেটাই মিনহাজউদ্দিন সিরাজ স্বীকার করেছেন। এবার ঐতিহাসিক দীনেশ চন্দ্র সেন কিন্তু এইখানে দ্বিমত পোষণ করলেন। তিনি কি বলছেন যে 1193 সালে উদন্তপুরী বৌদ্ধবিহার ধ্বংস হয়। ঐতিহাসিক দীনেশ চন্দ্র সেন তিনি বলছেন, ঐতিহাসিক দীনেশ চন্দ্র সেন, আবারও বলছি ঐতিহাসিক দীনেশ চন্দ্র সেন তিনি দেখাচ্ছেন যে অদন্তপুরী বৌদ্ধবিহার ধ্বংস হয়েছিল 1193 সালে। এবং অন্যান্য গবেষক যারা যারা প্রকৃত ইতিহাস নিয়ে চর্চা করতে চান, করে চলেছেন, তারা দেখাচ্ছেন যে অদন্তপুরী ধ্বংস হয় 1191 থেকে 93 খ্রিস্টাব্দের মধ্যে। তাহলে বখতিয়ার খলজির আক্রমণ ঘটলো 1204 খ্রিস্টাব্দে। এখানেও যেটাকে আমরা প্রথমে স্বীকার করে নিলাম যে অদন্তপুরী আক্রমণের ক্ষেত্রে হয়তো বখতিয়ার খলজির একটু ভূমিকা ছিল, কিন্তু ঐতিহাসিক দীনেশ চন্দ্র সেন এবং আধুনিক গবেষকরা বলছেন যে 1191 থেকে 93 সালে যখন অদন্তপুরী বৌদ্ধবিহার ধ্বংস হয়, সেক্ষেত্রে বখতিয়ার খলজির উপর এই আক্রমণের দায় চাপানোটাও কতটা যৌক্তিক
এটা ভাববার সময় এখন তৈরি হয়েছে, কারণ বখতিয়ার খলজির আক্রমণ ঘটেছিল 1204 সালে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যাকে আমরা বাংলা সাহিত্য সম্রাট হিসেবে স্বীকৃতি দিই, মনে রাখবেন বাংলার সাহিত্য সম্রাট, তাকে অস্বীকার করতে পারেন না এমন বেশ কিছু মানুষ আছেন যারা সরাসরি বখতিয়ার খলজির বিরুদ্ধে। মজার কথা এখানটা, তারা বখতিয়ার খলজি না করলেও করেছে। এই মানুষটার সম্পর্কে যারা এই ধারণা পোষণ করেন, তারা এই নাম বলবো, এমন একজন মানুষ, তাকে অত্যন্ত শ্রদ্ধা করেন, তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি মিনহাজ-উদ-দীন সিরাজের এই তথ্যকে বলেছেন বানানো গল্প, বানানো একটা কি বলবো ইতিহাস। এবং এই তথ্যটা আমরা কোথায় পাচ্ছি? বাঙালির ইতিহাস সম্বন্ধে কয়েকটি কথা, মনে রাখবেন বাঙালির ইতিহাস সম্পর্কে কয়েকটি কথা এই গ্রন্থের লেখক হচ্ছেন স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, সুতরাং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই মিনহাজ-উদ-দীন যে কথাটা বলেছিলেন অদন্তপুরী আক্রমণের, সেটাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকচ করলেন তার ওই গ্রন্থে, তার ওই প্রবন্ধে। এবার আসবো নালন্দা আক্রমণে। নালন্দা আক্রমণ নিয়ে যদি বলতে হয়, প্রথমেই বলতে হয় সময় এবং ইতিহাসের নিরীক্ষণ অনুযায়ী বখতিয়ার খলজি কখনো নালন্দাতে জানিয়েনি, অথচ তার উপর দায় চাপছে। এবার কে বলছেন এই কথাটা? ঐতিহাসিক, বিখ্যাত ঐতিহাসিক, যাকে নিয়ে আমরা প্রাচীন ভারতের ইতিহাস রচনায় গর্ববোধ করি, ডক্টর প্রফেসর ডি.এন. ঝা। ডক্টর ডি.এন. ঝা তার গ্রন্থ Against the Grain, Notes on Identify, Against the Grain, Notes on Identify, এই গ্রন্থে তিনি উল্লেখ করলেন বখতিয়ার খলজি কখনো নালন্দাতে যাননি। পাশাপাশি গবেষক অনির্বাণ বন্দ্যোপাধ্যায় তিনি লিখছেন যে বখতিয়ারের বিরুদ্ধে নালন্দা মহাবিহার তথা বিশ্ববিদ্যালয় ধ্বংস করবার নিরঙ্কুশ অপবাদ বহুল প্রচলিত। কোন ঐতিহাসিক লিখছেন বিশ্ববিদ্যালয়টি 1100 সালে বখতিয়ার খলজি ধ্বংস করেছেন। মনে রাখবেন ঐতিহাসিকরা লিখছেন, কোন ঐতিহাসিকরা? আমি বারবার বলছি, যারা বিকৃত ইতিহাস রচনা করে আমাদের মধ্যে সামাজিক সম্পর্ককে বিনষ্ট করবার চক্রান্ত যুগে যুগে করেছেন। তারা কি উল্লেখ করেন? তারা বললেন যে বখতিয়ার খলজি 1100 সালে নালন্দা ধ্বংস করেছেন। একটা অদ্ভুত তথ্য। 1204 খ্রিস্টাব্দে বঙ্গ আক্রমণ করলো বখতিয়ার খলজি, এবং তারপরেও অনেক ঐতিহাসিক মনে করেন যে নালন্দা প্রায় 100 বছরের কাছাকাছি তার অস্তিত্ব টিকে ছিল। এই যে কথাটা, এবং স্যার কি বলো উইসলি হেক তিনি বলছেন এটা অসম্ভব ব্যাপার, তবে তিনি অদন্তপুরী আক্রমণ করেছেন বখতিয়ার, এ কথাটা তিনি উল্লেখ করেছেন, সেটা 1193 সালে। যদুনাথ সরকার বললেন, ঐতিহাসিক যদুনাথ সরকার, যে আক্রমণটা 93 নয়, আক্রমণটা 1199 সাল। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে দুটো সাল, 1193, 1199 এবং 1100, এই তিনটে সাল, এই তিনটে সালের সঙ্গে বখতিয়ার খলজির বাংলা আগমন কিংবা বাংলা আক্রমণের তারিখের কোনো মিল নেই। কারণ বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করছে 1204 সালের 10ই মে। মনে রাখবেন 1204 সালের 10ই মে। এবং আবার যদুনাথ সরকার বলছেন এই সময়টা হচ্ছে 1199 সাল। যদুনাথ সরকার এগিয়ে আনলেন 5 বছর। কেন আনলেন? হঠাৎ যদুনাথ সরকারের মতো মানুষ অত্যন্ত সচেতন ভাবে এই কথাটা জুড়ে দিলেন। এবার অধিকাংশ ঐতিহাসিকের মতে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছিল 1193 সালে, আর যে লোকটি 1204 সালে বাংলায় প্রবেশ করেন তার পক্ষে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করা কতটা সম্ভব, সত্যি যারা ইউটিউবাররা বখতিয়ার খলজিকে আপ্রাণ দায়ী করে যাচ্ছেন তাদেরকে একবার ভাববার অনুরোধ করছি। সুতরাং নালন্দা ধ্বংস হয়েছিল যদি বলতে হয়, সেটা বখতিয়ার খলজির আগমনের বা বাংলা আক্রমণের অনেক আগেই। এবং তারাও এই কথা বলছেন
যে বখতিয়ার খলজি আক্রমণ তো দূরের কথা, তিনি নালন্দার ধারে কাছেও যাননি। এই যে ঐতিহাসিক যদুনাথ সরকার, আমি একটু আগে বললাম তার যে আনার গল্পটা, বখতিয়ার খলজির বাংলা আক্রমণের সময়টাকে এগিয়ে আনার কথা বলছেন 1199 সালে। সেটাও যদি মেনে নেই তাহলেও কি বলবো কি বলবো 1199 সালে ধ্বংস হওয়ার কথা বলছেন, সেটাও যদি মেনে নিই তাও বখতিয়ার খলজির উপর দায় চাপায় না, কারণ তিনি আক্রমণ করেছেন 1204 সালে। এবার শরৎচন্দ্র দাস আরেকজন লেখক এবং ঐতিহাসিক, তার অ্যান্টিকুইটি অব দ্য চিটাগাং এই গ্রন্থে তিনি লিখছেন, বিক্রমশিলা এবং ওদন্তপুরী বিহার দুটিকে ধ্বংস করা হয়েছিল 1202 সালে। অর্থাৎ ইতিহাস নিয়ে এই যে ভিন্ন মত, সময়ের, বক্তব্যের, তথ্যের, এটা যতই বিভ্রান্তিকর হোক না কেন, ইতিহাস বিজ্ঞান আমরা বারবার বলছি 2 আর 2 4 যেমন হয়, ইতিহাস বলছে 2 আর 2 1 হয়। কোন পদ্ধতিতে হয় সেই পদ্ধতিটা নাম বিজ্ঞান। এই যে জায়গাটা, তারা বলছেন এই বিহার দুটো ধ্বংস হচ্ছে 1202 সালে। কে লিখলেন? শরৎচন্দ্র দাস তার অ্যান্টিকুইটি অফ চিটাগাং প্রবন্ধে। তাহলে সেক্ষেত্রেও ওদন্তপুরী নালন্দা আক্রমণের দায় বখতিয়ার খলজির উপর চাপে না। এবার আসবো আরেকজন বৌদ্ধ সন্ন্যাসী, লামা তারানাথ। তার বিখ্যাত একটা গ্রন্থ রয়েছে, ভারতে বৌদ্ধ ধর্মের ইতিহাস, 1608 খ্রিস্টাব্দ। এখানে তিনি পরিষ্কার বলেছেন, শুধুমাত্র ওদন্তপুরী এবং বিক্রমশিলা মহাবীরের আক্রমণে উল্লেখ করেছেন, নালন্দার নাম পর্যন্ত তিনি নেননি। কি বলছেন তিনি? Then came the Turkic kings called the moon to the religion of Antarvedi in between the Gangas and the Jamuna. Some of the monks acted as a messengers for this king. মানে ওই একটু আগে বলছিলাম গুপ্তচর বৃত্তি করেছিলেন। As a result, the pretty Turkish rulers of Bangla and other places united, ran over whole Magadhaland, massacred many Odinite monks in Odontopuri. They destroyed this. ওদন্তপুরী, আমরা বারবার বলছি ঐতিহাসিক তথ্য আছে ওদন্তপুরী আক্রমণের। They destroyed this and also Bikramshila. The Persians at last built a fort on the ruins of the Odonto Bihara. কোথাও নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসের কথা তারাও উল্লেখ করেনি। এবার আসবো 1234 থেকে 36 সাল, অর্থাৎ বখতিয়ার খলজির মৃত্যু হচ্ছে কিন্তু 1206 খ্রিস্টাব্দে। তা বিহার জয়ের 31 বছর পরও, এই যে একটু আগে বললাম যে বখতিয়ার খলজির আক্রমণের পরও নালন্দা টিকে ছিল। 1204 সালে তিনি বঙ্গ বিজয় করেন আর 1206 সালে তার মৃত্যু ঘটে। তারপরও 31 বছর নালন্দা বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন চালু ছিল। সেই সময় তিব্বত থেকে ধর্মস্বামীরা এসে নালন্দার বিহার চালু অবস্থাতেই রেখেছেন। সেনাধ্যক্ষ মঠাধ্যক্ষ রাহুল শ্রীভদ্রের পরিচালনায় 70 জন সাধু সেখানে পড়াশোনা করতেন। অর্থাৎ পুরোপুরি একটা কি বলবো অনৈতিহাসিক বিকৃতায়ন, দায় চাপাতেই হবে বখতিয়ার খলজির উপর। এই মনোভাব থেকে যারা ইতিহাস চর্চা করেন, আমার মনে হয় তাদেরকে একটু ভাববার সময় আসছে। আমরা একটু পিছিয়ে যাচ্ছি, আর একটু যাচ্ছি। এবার সত্যিকারে অর্থে নালন্দা কারা ধ্বংস করলো, তথ্য শুনলে আপনারা অবাক হবেন। কে বলেছেন জানেন? যে মানুষ নয়, স্বামী বিবেকানন্দকে চেনেন তো? তার ভাই ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত। তিনি কি বলছেন? নালন্দা লাইব্রেরি কয়েকবার বিধ্বস্ত হয় এবং P.L. জোর বলে একজন ঐতিহাসিক তার তিব্বতীয় পুস্তকে লিখলেন, ধর্মসাগান অর্থাৎ নালন্দার বৃহৎ লাইব্রেরি 3টি মন্দিরে রক্ষিত ছিল। তীর্থিক, এইখানেও তীর্থিক হচ্ছে যারা ব্রাহ্মণ সন্তান, যারা শিক্ষা লাভ করবার জন্য নালন্দায় আসতেন। তীর্থিক ভিক্ষুকদের দ্বারা
অগ্নিসংযোগে নালন্দা ধ্বংস হয়। মগধের রাজমন্ত্রী কুকুৎসিদ্ধ নালন্দায় একটি মন্দির নির্মাণ করেন। সেখানে ধর্মোপদেশ প্রদানকালে জনা কতক তরুণ ভিক্ষু দুজন তীর্থিক ভিক্ষুকদের গায়ে নোংরা জল ছিটিয়ে দেয়। তার ফলে তারা ক্ষুব্ধ হয়ে রত্নসাগর, রত্নধনুক এবং নয় তলাযুক্ত রত্নদধি নামক তিনটি মন্দিরে অগ্নিসংযোগ করেন। চেপে রাখছেন কেন ইতিহাসগুলো? কেন বিকৃত ইতিহাস মানুষের সামনে পরিবেশন করছেন? আমি অনুরোধ করব, যারা আমার ভিডিওটা শুনবেন পুরোটাই শুনবেন, না শুনে আমার এই ভিডিওতে কোনো মন্তব্য করবেন না প্লিজ। শুনুন, সবাই দিয়ে শুনুন। সুতরাং ভূপেন্দ্রনাথ দত্ত নিজে লিখলেন কারা নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসের জন্য দায়ী। এবং আমি এও বলছি, এই ইতিহাসটা পড়ুন, PL জোর হিস্ট্রি অফ দ্য রাইজ অফ প্রোগ্রেস অ্যান্ড ডাউনফল অফ বুদ্ধিজম ইন ইন্ডিয়া, যে কারা দায়ী, কিভাবে বুদ্ধদের ধ্বংস করেছে, বৌদ্ধ কীর্তিকলাপগুলোকে ধ্বংস করেছে। এবার বুদ্ধ প্রকাশ, আরেকজন লেখক, তার অ্যাসপেক্টস অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থে স্পষ্ট বলেছেন নালন্দায় অগ্নি সংযোগের জন্য হিন্দু সম্প্রদায়ের মানুষরাই দায়ী। কে লিখছেন? বুদ্ধ প্রকাশ তার গ্রন্থ অ্যাসপেক্টস অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশন। মাইন্ড ইট। সুতরাং আমরা বলছি না যে বিশেষ একটি ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছে, এটা বলছি না কাউকে। আমরা অন্তত জ্ঞানত নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছে এই দায়টাই আমরা চাপাচ্ছি না। হয়তো প্রতিহিংসা পরায়ণ কাজ হলেও হয়ে থাকতে পারে। এবার বাংলাদেশে বৌদ্ধবিহার এবং বৌদ্ধ ভিক্ষুক নামক একটা গ্রন্থ আছে, যার লেখক ভিক্ষু সুনীতানন্দ। তিনি তো আরো ভয়ঙ্কর কথা বলেছেন যে নালন্দা ধ্বংসের জন্য ব্রাহ্মণ্যবাদীরাই দায়ী, আজকে যারা চোখের জল ফেলছেন। প্লিজ ভুল তথ্য দিবেন না। ওই ইউটিউবে, ওই ফেসবুকে দুটো কথা বলে কারি ডলার ইনকাম করবার মানসিকতা ছাড়ুন, সত্যি ইতিহাসগুলো তুলে ধরুন। এটা আমার অনুরোধ, যে কোনো বিষয় নিয়ে। আমি এরপর ইতিহাসে বিষয় নিয়ে আসবো, যদিও বিষয়গুলো আরো একটু বড় হবে। এবার মুসলিম বিদ্বেষী লেখক, কিছু লেখক আছে যারা মুসলমান নামটা শুনলেই একটু অন্যরকম ভাবে চর্চা করার চেষ্টা করেন। কি নাম? আর্নেস্ট হ্যাভেল। তিনি বলছেন, একজন মুসলিম বিদ্বেষী লেখক, তিনি বলছেন মুসলমান রাজনৈতিক মতামত শূদ্রকে দিয়েছে মুক্ত মানুষের অধিকার আর ব্রাহ্মণ্যবাদের উপর প্রভুত্ব করবার ক্ষমতা। ইউরোপের পুনর্জাগরণের মতো চিন্তা জগতেও এও তুলেছে তরঙ্গাধিকা। জন্ম দিয়েছে অগণিত দৃঢ় মানুষের অনেক অত্যুদ্ভূত মৌলিক প্রতিভার পুনর্জাগরণের মতো এও ছিল এক পৌর আদর্শ। এই তো বিবেকানন্দ বলেছে। বিবেকানন্দের ধর্মীয় দর্শন, ধর্মীয় চিন্তা যদি বলি, তাহলে তিনি পরিষ্কার বলেছেন ইসলাম এদেশের নির্যাতিত অনেক মানুষকে মুক্তির পথ, সেটা আমাদের মুক্তির পথ দেখিয়েছে। সেটা আজকের আলোচনার বিষয় নয়। এবার আসবো কিভাবে ধ্বংস হলো। ওই যে বলছিলাম একটু আগে, বৌদ্ধ ভিক্ষুকরা অনেক সময় গুপ্তচর বৃত্তি করেছিল ওই বখতিয়ার খলজির বঙ্গ বিজয়। এটা কে বললেন? ঐতিহাসিক দীনেশ চন্দ্র সেন। তিনি পরিষ্কার এই কথা উল্লেখ করেছেন, বৌদ্ধরা বখতিয়ার খলজির বঙ্গ বিজয়কে ভগবানের দান রূপে মেনে নিয়েছিলেন। এবার আক্রমণ হলো থেকে, ঐতিহাসিক বলছেন 6ষ্ঠ শতকে নালন্দায় সরাসরি প্রথম আক্রমণ করেন রাজা মিহিরকুল। তিনি বৌদ্ধদের একদম সহ্য করতে পারতেন না। তিনি যখন পাটলিপুত্র আক্রমণ করেন, তখনই সম্ভবত নালন্দা বিহার ধ্বংস হয়েছিল। লিখেছেন এইচ হিরাস। তিনি বলছেন নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ নট ফার ফ্রম দ্য ক্যাপিটাল। পাটলিপুত্র and its fame had also reached Mehirkula's eras. The buildings of Nalanda were probably destroyed for the first time. প্রথমবার ধ্বংস হয়েছিল কিছুটা অংশ, and its priests and students displaced and perhaps killed. কোথায় যাচ্ছে ইতিহাস? কেন ইতিহাসগুলো চর্চা হবে না? কেন ইতিহাসের সঠিক তথ্যগুলো তুলে ধরা হবে না? এবং আমরা এও দেখি নালন্দা মিহিরকুলের পর আক্রমণ করে গৌড়ের রাজা শশাঙ্ক, আমাদের বাংলার শাসক শশাঙ্ক দ্বিতীয়বার নালন্দা আক্রমণ করলেন। এরপর আক্রমণ করছেন তিরুতের রাজা অর্জুনের নেতৃত্বে একদল ব্রাহ্মণ। তাদের হাতে নালন্দা আবার আক্রান্ত হয়। ঐতিহাসিক এস সদাশিবন
অবশ্য নালন্দা ধ্বংসের জন্য ব্রাহ্মণ এবং মুসলমানদেরকে দায়ী করেছেন তার রচনায়। এবার পঞ্চম শতাব্দীতে বলা হচ্ছে যে যজ্ঞাগ্নি নিয়ে ব্রাহ্মণরা নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে বিতর্ক, একটু কিছুক্ষণ আমরা বলছিলাম আগে যে বিতর্ক তৈরি হয়েছিল, গন্ডগোল তৈরি হয়েছিল, তারা সেই যজ্ঞাগ্নি দিয়ে সে নালন্দা বিহারের যে লাইব্রেরি গুলো আছে, বিশাল সম্পদ, সেগুলো পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তিব্বত কি বলছে? তিব্বতী শাস্ত্র পাকসাম ইয়াংচাং, পাকসাম ইয়াংচাং এই গ্রন্থে তারা বলছেন নালন্দা লাইব্রেরি পুড়িয়েছে ব্রাহ্মণ্যবাদী চিন্তাধারকেরা। কোথায় যাবেন? আবার ঐতিহাসিক ডিআর পাটিল তিনি বলছেন এটা ধ্বংস করেছেন শৈব মতাবলম্বী মানুষেরা। সুতরাং নালন্দা ধ্বংস হয়েছিল বখতিয়ার খলজির আক্রমণের আগেই। এ বিষয়ে আমি একটা কথা বলবো, ঐতিহাসিক এস শর্মা এবং কে এম শ্রীমালির যে ইতিহাস, সেই ইতিহাস পড়বার অনুরোধ করছে। এবং অধিকাংশ ঐতিহাসিক জোরালোভাবে বখতিয়ার খলজিকে দায়ী করবার যে অপচেষ্টা, সেটাকে চূড়ান্ত নাকচ করে দিয়েছেন। তারা যে গ্রন্থগুলো বলছেন আমি বলছি আপনাদের, দ্য টার্কিশ এ 2018, The Power of Islamic Sword and Narrating the Death of Indian Buddhism, Journal of the History of Religion, চিকাগো ইউনিভার্সিটি প্রেস, এগুলো দেখবার বলছে, অনুরোধ করছে। আবার রামকৃষ্ণ চৌধুরী একজন লিপিতাত্ত্বিক এবং প্রত্নতাত্ত্বিক, হ্যাঁ, তিনি বলছেন, দেখুন আর একটা তথ্য, যে নালন্দা ধ্বংসের সাথে বিজয় সেন, সেন বংশের শাসক, ব্রাহ্মণ্যবাদী শাসক বিজয় সেনের সম্পর্ক রয়েছে। এবং এই বিষয়ে চৌধুরী আর 1978 তার যে গ্রন্থ আছে ডিক্লাইন অফ দ্য হিস্ট্রি অফ বিক্রমশিলা, ডিক্লাইন অফ দ্য হিস্ট্রি অফ বিক্রমশিলা এবং জার্নাল অফ দ্য ইন্ডিয়ান হিস্ট্রি, এখানে বিশদ মানে তার তথ্য তিনি সম্মিলিত করেছেন। আবার দেখছি রামকৃষ্ণ চৌধুরী আরেকজন ঐতিহাসিক, তিনি মনে করছেন 1960-72 সালে পর্যন্ত, 1960-72 সাল পর্যন্ত পাটনা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক খননের উপর ভিত্তি করে ডিক্লাইন অফ দ্য ইউনিভার্সিটি অফ বিক্রমশিলা প্রবন্ধ লিখেছেন তিনি। সেখানে সুন্দরভাবে লিখেছেন খিলজি আক্রমণের সঙ্গে নালন্দার কোনো সম্পর্ক নেই। তাহলে কি বোঝা গেল? তাহলে বোঝা গেল জোর করে বখতিয়ার খলজির উপর নালন্দা আক্রমণের দায় চাপিয়ে একদল যারা ধ্বংসকারী তারা রেহাই পেতে চাইছেন। বৌদ্ধ এবং ব্রাহ্মণ্যবাদের যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্বকে তারা অস্বীকার করছেন। যারা আজকের ভারতীয় বুদ্ধিস্ট, যারা বৌদ্ধ ধর্মে বিশ্বাস করেন, তারা জানেন যে বৌদ্ধরা কেন কিভাবে ভারতবর্ষের এই মানচিত্র থেকে অচিরে নিশ্চিহ্ন হয়ে গেছিল। আমরা এই বিষয়ে অনেক তথ্য রয়েছে, সেই তথ্যগুলো আজকের যে আমার আলোচনা, সে আলোচনা যে বিষয়গুলো থেকে আমি করেছি তার বেশ কিছু তথ্য আমি উল্লেখ করেছি, গ্রন্থবলি উল্লেখ করেছি। এরপরও প্রচুর গ্রন্থ রয়েছে, সেগুলো একটু সংক্ষেপে বলছি, আপনারা টেলি করে দেখবেন। জার্নাল অফ দ্য বরেন্দ্র রিসার্চ সোসাইটি 1914, দ্য রাইস অ্যান্ড ফল অফ বুদ্ধিজম ইন সাউথ এশিয়া 2008, বাংলায় মুসলিম সমাজ বিস্তারের প্রাথমিক ধারা, এ কে এম শাহনওয়াজ, বাঙালির ইতিহাস সম্বন্ধে কয়েকটি কথা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, একটু আগেই বলেছি। ভারতে ইসলাম, ভারতীয় মুসলমান, অনির্বাণ চট্টোপাধ্যায়, বায়োগ্রাফি অফ ধর্মস্বামী, জি রোয়েরিক, কেপি জয়সওয়াল রিসার্চ, বাংলার ইতিহাস, উপেন্দ্রনাথ দত্ত, বিবেকানন্দের ভাই, স্বামী বিবেকানন্দের ভাই, আর্নেস্ট রাভেল, যিনি সত্যি সত্যি মুসলিম বিদ্বেষী লেখক, তার গ্রন্থ দ্য হিস্ট্রি অফ এরিয়ান রুল ইন ইন্ডিয়া, এই সিরাজ, দ্য রয়্যাল পেট্রন্স অফ দ্য ইউনিভার্সিটি অফ নালন্দা, জার্নাল অফ দ্য বিহার অ্যান্ড উড়িষ্যা রিসার্চ সোসাইটি, এস এন সদাশিবন, এগুলো উল্লেখ করেছি আমি। আর যা বাকি থাকলো সেটা নিশ্চয়ই আমি নামগুলো বলেছি। আমার বক্তব্য হচ্ছে একটাই, যে ইতিহাসের নিরপেক্ষ চর্চা হোক, কারণ সঠিক ইতিহাস যদি না জানি আমরা, তাহলে একটা জাতি ধ্বংস হয়ে যেতে পারে, একটা সভ্যতা বিলুপ্ত হতে পারে, বিলীন হতে পারে।
যারা ইচ্ছাকৃতভাবে এই সভ্যতাকে বিকৃতায়নের পথে হাঁটছেন, যারা ইতিহাসকে বিকৃত করবার পথে হাঁটছেন, তাদের উপর ইতিহাস নিয়ে বিশদভাবে তাদেরকে জবাব দেওয়ার সময় আসছে। আমি চ্যালেঞ্জ করছি, আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম সে বিষয়ে প্রকাশ্য সেমিনার হোক, আমি আমার তথ্য পেশ করব। আর যারা ওই মতের বিশ্বাসী, যে বিকৃত করতে চাইছেন ইতিহাসকে, তাদেরকে উচিত জবাব দেবো। চ্যালেঞ্জ রইল আমার। আসুন আমরা সরাসরি আলোচনায় অংশগ্রহণ করি। ভালো থাকবেন। নমস্কার।